প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমি আজকে তোমাদের সঙ্গে আমার ভূগোল বিষয় নিয়ে একটি অধ্যায় সৌরজগৎ সম্পর্কে বিস্তারিত আলোচনা শেষ করতে চাই। প্রত্যাশা করছি, আশা করছি এবং সবার জন্য প্রার্থনা করছি দুর্দিনে সবাই ভালো থাকো, সুখে থাকো, নিরাপদে থাকো। বাড়ি থেকে না বেরোনো ভালো, বের হলে অবশ্যই হাতের স্যানিটাইজার এবং মাস্ক ব্যবহার করতে হবে। নিরাপদ দূরত্ব বজায় রাখবে। দ্বিতীয় ধাক্কা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক, এ কারণে আমাদের অধিকতর সচেতন থাকতে হবে। তো আমি আমার বিষয়ে চলে যাচ্ছি। আমরা বিষয় নিয়ে যদিও আলোচনা করেছি, আজকে শেষ করতে চাচ্ছি। দেখো, আমরা সৌরজগৎ নিয়ে কথা বলছিলাম। সৌরজগতের কেন্দ্রে রয়েছে আমাদের সূর্য। পর্যায়ক্রমে 8টি গ্রহ রয়েছে। 1 নম্বরে হচ্ছে বুধ, 2 নম্বরে শুক্র, 3 নম্বরে পৃথিবী, 4 নম্বরে মঙ্গল, 5 নম্বরে হচ্ছে বৃহস্পতি, 6 নম্বরে শনি, 7 নম্বরে ইউরেনাস, 8 নেপচুন। আমরা এই গ্রহ সম্পর্কে আগের দিন শেষের 3টে বাদে 2টো বাদে আমরা বাকিটা সম্পর্কে জেনেছিলাম। আমরা এখন জেনে নেব অন্যান্য গ্রহ এবং আমাদের সৌরজগৎ সম্পর্কে আরও কিছু তথ্য রয়েছে। এগুলো জানার কোনো শেষ নেই। তো তারপরে আমাদের জানতে হবে, সংক্ষিপ্ত আকারে আমরা জানবো সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান 8টি গ্রহের যে ঘূর্ণায়মানটা নির্দিষ্ট বলা হয়, কেন্দ্রকে নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট পথে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে 8টি গ্রহ। যদিও পূর্বে বেশি ছিল, সময়ের পরিবর্তনে পরিবর্তিত হয়েছে। এই 8টি গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। এটাকে এই সূর্যের পরিবার বলা হয়। এটা একটা সৌর পরিবার, যাকে আমরা আমাদের সৌর জগৎ বলছি। এটা একটা সৌর পরিবার। সঙ্গত কারণে এই সৌর পরিবারের আমরা মনে করে দেখো, প্রথম দিকে বলেছিলাম বুধ এবং শুক্র প্রথম 2টে গ্রহ, 1 এবং 2, এদের কোনো উপগ্রহ নেই। পৃথিবী 3 নম্বরে একটি গ্রহ, 3 নম্বর একটি গ্রহ, একটি উপগ্রহ হচ্ছে পৃথিবী। এবং দূরত্ব দিক থেকে এটা নির্দিষ্ট মোটামুটি নির্দিষ্ট অবস্থানে এদের অবস্থান রয়েছে। বইটার সঙ্গে একটু সম্পর্ক থাকলে দেখতে পাবে। 5.8, 10.8, 15, 5 করে বেড়ে গেছে। এভাবে প্রায় সেম একটা অবস্থানে এরা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করছে। সঙ্গত কারণে আমরা যদি এটাকে একটু মনোযোগ সহকারে দেখি, তাহলে নিশ্চয়ই আমাদের মনে থাকার কথা, বেশি ভুলে যাওয়ার কথা নয়। আমরা এভাবে দেখেছিলাম এই সূর্য থেকে দূরত্ব
কার কত দূরে, সূর্যকে প্রদক্ষিণ করতে কোন কক্ষপথে কোন গ্রহের কত সময় লাগে, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। সূর্য থেকে একেবারে সিরিয়াল দিয়ে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এভাবে সিরিয়াল দিয়ে আমাদের মনে রাখতে হবে। এইভাবে যদি মনে রাখতে ব্যর্থ হয় তাহলে কিন্তু এর থেকে যে সৃজনশীল প্রশ্ন হবে তার উত্তর করতে আমাদের সমস্যা হবে। সঙ্গত কারণে এগুলো আমরা যেন সঠিকভাবে মনে রাখতে পারি, তার জন্য কিছু টেকনিক রয়েছে। সবকিছু করার মূলে আমরা যা কিছু শিখি, যা কিছু করি, তার মূলে রয়েছে একটা টেকনিক, একটা কৌশল। সেই কৌশলগুলো অবলম্বন করে আমরা এগুলোকে মনে রাখার চেষ্টা করব এবং এদের উপগ্রহ সম্পর্কে ধারণা রাখার চেষ্টা করব। এখন যদি আগের দিন বলেছিলাম, দেখো আমাদের সৌরজগতে একটি গ্রহ আছে যে গ্রহে প্রাণের অস্তিত্ব রয়েছে বা আছে, এবং কিছু অন্যতম গ্রহ যেটা সম্পর্কে বলেছিলাম পৃথিবী। পৃথিবী এমন একটা গ্রহ যে গ্রহে জীবন অস্তিত্ব থাকার মতো একটা অবস্থান রয়েছে। এখানে পরিমিত পরিমাণে অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইড থাকে, এখানে আলো আছে, বাতাস আছে, এখানে পানি আছে। সুতরাং এখানে এমন কিছু নেই যার অভাবে এখানে প্রাণী থাকতে পারে না। সঙ্গত কারণে আমাদের মনে রাখতে হবে যে পৃথিবী এমন একটা গ্রহ যা অন্য যে কোনো গ্রহ থেকে সম্পূর্ণ ভিন্ন এবং আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং এটা নিয়ে আমাদের অনেক জানার আছে, অনেক অনেক কিছু জানার আছে, ঠিক আছে? তো আমরা অত বিস্তারিত যখন একটা গ্রহ নিয়ে পড়বো তখন বিস্তারিত জানতে পারবো। আজকে আমি সৌরজগৎটা শেষ করতে চাচ্ছি। আমি প্রত্যাশা করছি তোমরা বাড়িতে নতুন বই নিয়ে বসে আছো, যারা ক্লাস 2021 সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ, আর যারা দশম বা অতি দশম, তোমাদের জন্য যে হোক তা নয়, তোমাদেরও দেখতে হবে। কারণ আমরা বিশেষ সম্বন্ধে খুব কম জানি, বই পুস্তকের সঙ্গে আমাদের সম্পর্ক ভীষণ কম। সঙ্গত কারণে আমাদের একটু দেখতে হবে, কারণ তোমাদের অ্যাসাইনমেন্ট চলছে। এই অ্যাসাইনমেন্টের কাজগুলো ভালো করতে গেলে আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো করে দেখতে হবে, এবং অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো পড়িয়ে প্রশ্ন বুঝে কোথা থেকে প্রশ্ন পড়া হয়েছে সেই অধ্যায় দেওয়া আছে, সেই অধ্যায় ঢুকতে হবে, ঢুকে ভালো করে পড়বে। তার আলোকে, সেই জ্ঞান আলোকে তোমাকে লিখতে হবে। প্রয়োজনে বইয়ের সহযোগিতা নিবে, অন্য কারোর সহযোগিতা লাগবে না। এবং একেবারে আমাদের নেট দুনিয়া থেকে বাইরে এসে আমাদের এই কাজগুলো করতে হবে, তা নাহলে সমস্যা আছে। বুঝতেই পারছো দিনকাল যেভাবে চলছে, আমাদের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত খারাপ অবস্থা সারা পৃথিবী ব্যাপী ভেঙে পড়েছে। সঙ্গত কারণে আমাদের নিজেদের একটু চেষ্টা করতে হবে জানার জন্য, শেখার জন্য। তোমরা এর জন্য ক্লাসে থাকবে। আমরা সেদিন বলেছিলাম সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। সবচেয়ে ছোট গ্রহ কোনটি? সবচেয়ে ছোট গ্রহ বুধ। এটি খেয়াল রাখতে হবে। তো বুধ, শুক্র, এদের কোনো উপগ্রহ নেই। পৃথিবীর একটা আছে, মঙ্গল আছে, দুটো। এরপর আছে বৃহস্পতি, এটি সবচেয়ে বড় গ্রহ। গ্রহদের ভিতরে এটি সবচেয়ে বড় বিধায় একে বলা আছে গ্রহরাজ। গ্রহরাজ বৃহস্পতি। এর উপগ্রহ আছে 67টি। 67, হঠাৎ বেড়ে গেল। পৃথিবীর একটি, মঙ্গলের দুটি, বৃহস্পতিতে এসে গেল 67। এরপরে শনি, কম নয়, 62টি উপগ্রহ। একে কেন্দ্র করে 62টি উপগ্রহ ঘুরছে। গ্রহকে কেন্দ্র করে যারা ঘুরছে তারা হচ্ছে উপগ্রহ। গ্রহকে কেন্দ্র করে ঘুরলে হবে উপগ্রহ, সূর্যকে কেন্দ্র করে পরিভ্রমণ করলে বা প্রদক্ষিণ করলে হবে গ্রহ। সঙ্গত কারণে সূর্য আছে নক্ষত্র, আর এগুলো সবই হচ্ছে গ্রহ, আর এদের কেন্দ্র করে যারা ঘুরছে তারা হচ্ছে উপগ্রহ। এইভাবে আমরা যদি বৃহস্পতিকে বড় বলি, তাহলে দ্বিতীয় প্রধান হচ্ছে সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। একবার দ্বিতীয় প্রধান হচ্ছে শনি। দ্বিতীয় প্রধান শনি, বৃহস্পতির পরে শনির অবস্থান, তারপরে কিন্তু পরপরেরা আছে। এরপরে আছে ইউরেনাস, নেপচুনটা পড়ে। সুতরাং এর আগে যারা আছে তাদের তুলনায় এরা কিন্তু আকারে আয়তনে অনেক বড় আছে, ঠিক আছে? সঙ্গত কারণে আমরা প্রথমে চোখ বুঝে বলার চেষ্টা করব বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এই 8টি গ্রহ সূর্যকে কেন্দ্র করে নিয়মিত পরিভ্রমণ করছে। আমরা জানি, জানার তো শেষ নাই। আরো ভালো করে
আমাদের বিশদভাবে বিষয়টা জানতে হবে, বুঝতে হবে। বলেছিলাম শুক্র গ্রহ সম্পর্কে আগের ক্লাসে, যদি উপস্থিত থেকে থাকো ভালো, না থাকলে আজকে শুনে নাও। শুক্র গ্রহ এমন একটি গ্রহ, প্রতিটা গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার এদিকে যদি যায়, গ্রহগুলো যাচ্ছে এদিকে, উল্টো দিকে, মানে ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে গ্রহগুলো। ঘড়ি কাঁটা আসে বাম দিক থেকে ডান দিকে, কারণ ঘড়ি কাঁটার দক্ষিণ আবর্তমান ডান দিকে ঘোরে, আর গ্রহগুলো ঘুরছে বাম আবর্তে, আবর্তমানে আবর্তন বাম দিকে, এভাবে ঘুরছে। কিন্তু শুক্র এমন একটা গ্রহ যে আর গ্রহগুলোর সাথে এর সম্পর্ক রেখে একটি নিয়ম নীতি মেনে চলছে না, এই খানিকটা ব্যতিক্রম ধরবে, এ সম্পূর্ণ উল্টো দিকে ঘুরছে তার। ও সব গ্রহগুলো, অন্য গ্রহগুলো বাম আবর্ত যাচ্ছে, মানে এই ডান দিক থেকে বাম দিকে ঘুরছে, কিন্তু শুক্র ঘুরছে এই ডান দিক থেকে এই দিকে বাম দিকে না গিয়ে একটি ঘড়ির কাঁটার বাম থেকে ডান দিকে যাচ্ছে, সম্পর্কে বলতে ধরবি। এবং এর সম্পর্কে বলেছিলাম এখানে বৃষ্টি হয়, এখানে মেঘ আছে, এদের শুক্রের জমিন থেকে আকাশে সূর্যকে দেখা যায় না, কারণ এর মহাকাশ বায়ুমণ্ডল ঘন মেঘে ঢাকা থাকে, যে কারণে সূর্যের আলো এই জমিনে পড়ে না। এ কারণে আমরা দেখি শুক্র গ্রহের জমিন থেকে কখনো আমরা সূর্যকে দেখতে পাই না। তো বলছিলাম বৃষ্টি হয়, আসলে বৃষ্টি হলেও পানি পড়ে না। বিষয়টা এখানে বৃষ্টি হচ্ছে কিন্তু পানি পড়ছে না, তাহলে বৃষ্টি কোথায় যাচ্ছে, পানি কোথায় যাচ্ছে? হ্যাঁ, পানি নিচে পড়ছে কিন্তু পানি নয়, পানির পরিবর্তে এখানে কার্বন ডাইঅক্সাইড পড়ে। এখানে অ্যাসিড বৃষ্টি, অ্যাসিড, এখানে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বেশি থাকে অন্যান্য গ্যাসের তুলনায়। এখানে যে বৃষ্টি হচ্ছে সে বৃষ্টি হচ্ছে অ্যাসিড বৃষ্টি হচ্ছে, সুতরাং ওটা পানি নয়, ওটা অ্যাসিড। সঙ্গত কারণে এভাবে প্রত্যেকটা গ্রহ সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা থাকতে হবে যে কোন গ্রহের কি অবস্থা। আমরা বলেছিলাম মঙ্গল গ্রহের জমিন লাল, এখন জমিন লাল বোঝায় এখানে ভালো লাল মাটিতে কৃষি চাষ ভালো হয়। আমরা জানি যারা দশম আছো, যেখানে লাল মাটি আছে পাহাড়ি অঞ্চলে, ওখানে চাষ ভালো হয়। তাই বলে মঙ্গল গ্রহের চাষ করা যাবে, এটা মাথা থেকে সরিয়ে দিতে হবে, কারণ এখনো ওখানে বায়ু এবং পানির কোনো সন্ধান নেই। এখানে কিন্তু বায়ুমণ্ডল এখানে যে অবস্থা আছে তাতে করে কিন্তু কাজ হচ্ছে না। সঙ্গত কারণে আমাদের ওইখানে ওই চিন্তা চেতনা মাথা থেকে জেড়ে ফেলে দিতে হবে যে ওখানে এই চাষ করা সম্ভব। বৃহস্পতি 67 উপগ্রহ রয়েছে, পৃথিবীর রয়েছে একটি, মঙ্গলের 2টি, বৃহস্পতির 67, শনির আছে 62, তারপর 3টে রুট আছে। তো সঙ্গত কারণে আমি বলছিলাম বৃহস্পতি সবচেয়ে বড়, বুধ সবচেয়ে ছোট, বৃহস্পতি সবচেয়ে বড়, শনি দ্বিতীয় প্রধান, ইউরেনাস তৃতীয় প্রধান গ্রহ। এখন বলা হলো তোমাকে যে সৌর জগতে তৃতীয় গ্রহটি সম্পর্কে তোমার মতামত ব্যাখ্যা করবার, তোমার অন্যটা গ্রহের সঙ্গে বলতে পারে তৃতীয় গ্রহ অপেক্ষা চতুর্থ গ্রহ অপেক্ষা তৃতীয় গ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশ্লেষণ করো। তখন তোমাকে বুঝতে হবে যে 1, 2, 3 এটা পৃথিবী সম্পর্কে জানতে চাইছে, সুতরাং পৃথিবী মঙ্গল হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। কেন? কারণ আমরা এখানে বাস করি, এখানে প্রাণাস্তিত্ব আছে, এখানে সমস্ত উপাদানগুলো আছে, যে উপাদানগুলো থাকলে জীবনের অস্তিত্ব থাকা সম্ভব। মাটি, পানি, বায়ু সবই এখানে আছে। সুতরাং পৃথিবী সম্পর্কে বিস্তারিত তথ্য সংক্ষিপ্ত আকার উপস্থাপন করে তোমাকে প্রশ্ন করতে হবে। সঙ্গত কারণ তোমার সিরিয়াল নাম্বার মনে রাখতে হবে, কত নম্বর সিরিয়ালে কোন গ্রহ রয়েছে। এটা যদি তুমি না জানো তাহলে তুমি কিন্তু ভালো করে বলতে পারবে না। তো আমি এই নিয়ে বেশি কিছু বলবো না। এই পৃথিবী সম্পর্কে একটু বলা আছে, সেটা হচ্ছে কি, দেখো পৃথিবী, এই যে পৃথিবী এর যে অবস্থানটা আমরা যদি দেখি, পৃথিবীর চেহারাটা কেমন দেখায়, আমরা যদি দেখি পৃথিবীকে অনেকটা বলা হয়েছে পৃথিবী অনেকটা কমলা লেবুর মতো, মানে একেবারে গোলাকার নয়। আচ্ছা, তাই যদি হয় তাহলে তো একেবারে গোলাকার নয়, একেবারে গোলাকার না, আমরা মেনে নিলাম একেবারে গোলাকার নয়। তাহলে কেমন হতে পারে? একটু এমন হোক, এরকম হোক,
হতে পারে, এটা তো মাঝামাঝি হয়, হতেই পারে। এখানে একটা দিলাম, একটা কম অঙ্কন করছি, হ্যাঁ এটা একটা গোলক অঙ্কন করলাম, গোলক। এর উপর সবসময় যদি উত্তর মেরু থাকে, নিচে থাকে দক্ষিণ, লেখার দরকার নেই। তাহলে আমরা যদি উত্তর দিক ফিরে দাঁড়াই, তাহলে ডান দিক থাকে পূর্ব, এদিকে হয় পূর্ব। তাহলে এদিকে পূর্ব হয়, তাহলে এদিকে শুধু পশ্চিম হয়। তাহলে এদিকে আর দক্ষিণ কেন বাকি নয়, বাকি রাখলাম, থাকলো এদিকে দক্ষিণ। এরকম একটা অবস্থান আছে। তা লক্ষ্য করে দেখো, এই যে এইখান থেকে এই জায়গাটা বেশি চওড়া। তোমরা যখন একটা বৃত্ত অঙ্কন করো, তা বৃত্ত কেন্দ্র থেকে যে কোনো এক প্রান্ত পর্যন্ত বলা আছে, আমরা কি বলি, এক বৃত্ত কেন্দ্র থেকে এক প্রান্ত পর্যন্ত, বৃত্ত ঠিক মাঝখান পর্যন্ত দাগ টানলে আমরা কিন্তু এটার নাম বলি। মনে আছে কি তোমাদের? বৃত্ত সবচেয়ে বড় জ্যা বলা আছে, বৃত্তের যে কোনো দুইটি বিন্দু সংযোগ সরলরেখাকে জ্যা বলে। আর আমরা এই বৃত্তের কেন্দ্রকে ছেদ করে যে রেখাটি এক প্রান্ত থেকে অপর প্রান্ত চলে গেছে, এইটা হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। ভৌগোলিক দৃষ্টিকোণে আমরা এটাকে বলছি সবচেয়ে বৃহত্তম জ্যা বলতে পারি। এগুলোকে বলা হচ্ছে অক্ষরেখা। এটি সবচেয়ে বড়, আমরা বলতে পারি সবচেয়ে বড় অক্ষরেখা, এটার নাম আমরা আরো বলতে পারি। এটা দুটো তিনটে নাম আছে, এটা দুটো তিনটে নাম আমরা বলতে পারি। যেহেতু এটি কিন্তু সবচেয়ে বড়, এটা অঙ্কন করা হয়েছে কিভাবে, উত্তর মেরু আর দক্ষিণ মেরু থেকে ঠিক মাঝামাঝি পূর্ব পশ্চিমে এটাকে অঙ্কন করা হয়েছে। তাহলে আমরা যদি আলোচনার সুবিধার জন্য আমরা বলতে চাচ্ছি যে দুই মেরু থেকে সমান দূরত্বে মাঝামাঝি বরাবর পূর্ব পশ্চিমে যে রেখাটি কল্পনা করা হয়েছে, একটা পূর্ব পশ্চিমের রেখা কল্পনা করা হয়েছে, আর এগুলো সবই হচ্ছে অক্ষরেখা। এটি 0 ডিগ্রি অক্ষরেখা, এটাকে বলা হচ্ছে 0 ডিগ্রি অক্ষরেখা। ঠিক আছে? তাহলে এই 0 ডিগ্রি অক্ষরেখা, এই 0 ডিগ্রি অক্ষরেখা আমরা যদি তোমাদের সেভাবে বলতে যাই, দেখো তোমাদের বইয়ের কত পাতায় আমি বলছি, চিত্রটা দেওয়া আছে বইয়ের 17 পাতায়, বইয়ের 17 পাতা আছে। তাহলে এই যে বড় রেখাটা, এটির নাম নিরক্ষরেখা, মানে অক্ষরে 0 ডিগ্রি, তাই একে বলা হচ্ছে নিরক্ষরেখা। নিরক্ষরেখা এটা একটা বড় রেখা বলতে বলা হচ্ছে মহাবিষুব, এর আরেকটা নাম হচ্ছে বিষুবরেখা। বিষুবরেখা, নিরক্ষরেখা, এবং এই যে নিরক্ষ, আবার বলছি নিরক্ষরেখা বলা হয়েছে 0 ডিগ্রি অক্ষ মানে নাই, তাই নিরক্ষ। আর একটা নাম আছে বিষুব রেখা, মহাবিষুব সেটা বলা যাবে। তোমাদের বইয়ের বলছিলাম 17 পৃষ্ঠা দেখবে লেখা আছে নিরক্ষরেখা। ঠিক আছে? ওর ভিতরে পড়লে তোমরা পেয়ে যাবে, এর অনেকগুলো নাম দেওয়া রয়েছে, সেগুলো তোমরা বইতে দেখতে পাবে। সুতরাং ওটা বই খুঁজলেই পেয়ে যাবে। তো যাই হোক, এইখান থেকে দেখা যাচ্ছে কি, এইখানে যে পরিধি রয়েছে আর এইখানে এর ভিতরে খালি পার্থক্য রয়েছে, সমান নয়। এখান থেকে এখানে অনেক পার্থক্য আছে, সমান নয়। কারণ একটু এই দুই দিকে চাপা, মাঝখানে চওড়া থাকার কারণে এমন ঘটনা ঘটেছে যে এই দিক দুই দিকটা আমি যদি চিত্র অঙ্কনটা আরো একটু সুন্দর করে করতাম, এবং করলে আরো ভালো যদি কুমা দিয়ে করতে পারতাম, এমন করলে আরো করা যেত, তাহলে তোমাদের যদি সুবিধা হতো। এইভাবে করলে দেখা যেত যে আসলে এটা এরকমেরই হবে, আসলে কিন্তু এরকমই হবে, অর্থাৎ না এই দিকটা আরো চাপিয়ে আসবে। ঠিক আছে? এভাবে এই দিকটাও চাপিয়ে আসতে পারতো। ঠিক আছে, যা আছে সুবিধা নেই, আমি এটা করবো না। তো আমরা এদিকে যাচ্ছি না। তো বলা হয়েছে যে আমরা এই যে 0 ডিগ্রি, এই যে নিরক্ষরেখা
বিষুবরেখা যাই বলি, এটি থেকে আমরা উত্তর বা দক্ষিণে যতটা অগ্রসর তত এর পরিধি কমতে থাকবে। তাহলে এটি হচ্ছে ব্যাস অর্ধেক, কিন্তু বলছিলাম ব্যাস অর্ধ মানে ব্যাসার্ধ, বৃত্ত থেকে এই বৃত্তের কেন্দ্র পর্যন্ত অর্ধেক, এই পর্যন্ত রেখা সেটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ, পুরোটাকে বলা হচ্ছে ব্যাস। আর বৃত্তই সর্বোত্তম, বৃত্তের যে ব্যাস আছে সর্ববৃহত্তম, মানে বৃহত্তর যা বলছিলাম একটু আগে। তো যাও, আমি যে বিষয়টা বলতে চাইছিলাম তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে আমাদের যে বিষয়গুলো। এরপরে তোমাদের ভিন্নভাবে প্রশ্ন হবে, যেহেতু তোমাদের অ্যাসাইনমেন্টের কাজ চলছে সে কারণে আমি তোমাদের বাড়ির কাজ এই মুহূর্তে দেব না। তোমাদের অ্যাসাইনমেন্ট যেহেতু কাজ চলছে এই কাজগুলো করবে, আমরা বিষয়ভিত্তিক আলোচনা করব। এরপরে তোমাদের এখান থেকে আমরা তোমাদের জন্য সৃজনশীল প্রশ্ন সেট করব, যে প্রশ্নগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে, এবং আমরা আলোচনার ভিতরে এই প্রশ্নের সৃজনশীলের উত্তরগুলো কিভাবে আসবে, উদ্যোগটা কিভাবে হলো এবং তার প্রশ্নগুলো কিভাবে আসলো সেগুলো ব্যাখ্যা করে প্রশ্নগুলো আমরা দিয়ে দেবো, সেটাও তোমরা দেখবে। আমি একটু আগে বলেছিলাম যে দ্বিতীয় অপেক্ষা তৃতীয় গণিতের গুরুত্বপূর্ণ কেন, বিশ্লেষণ করে নাম্বার প্রশ্ন হতে পারে, ঠিক আছে। তাহলে এখন বলা হলো যে পৃথিবীর নিকটতম নক্ষত্রের নাম কি? তোমাকে কিন্তু বলতে হবে পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি। এখন আমরা অনেকে ভুল করি, আমরা জানি সূর্যের নিকটতম একটা নক্ষত্র আছে প্রক্সিমা সেন্টরাই। সূর্যের নিকটতম নক্ষত্রের নাম প্রক্সিমা সেন্টরাই। কিন্তু আমাদের পৃথিবীর নিকটতম একটা নক্ষত্র আছে, তার নাম কি? আমরা এখানে ভুল করে বসি। আমাদের পৃথিবীর নিকটতম যে নক্ষত্র তার নাম সূর্য। পৃথিবী থেকে এর নিকটতম যে নক্ষত্র রয়েছে এর নাম হচ্ছে সূর্য। কিন্তু সূর্যের নিকটতম একটা নক্ষত্র আছে অন্য সৌরজগতে, সেটার নাম প্রক্সিমা সেন্টরাই। আমাদের জানতে হবে আমাদের সৌরজগতে পৃথিবী একটা মাঝারি আকারের নক্ষত্র, এটা অনেক বড় আকার নয়, মাঝারি আকারের নক্ষত্র। তাহলে বুঝতে হবে এমন কোটি কোটি নক্ষত্র মহাকাশে বিদ্যমান, এই মহাকাশে এমন কোটি কোটি নক্ষত্র রয়েছে যার ভিতরে আমাদের সূর্য, সৌরজগতের মধ্যমণি সূর্য মাঝারি আকারের। সুতরাং এটা অনেক বেশি বড় কিছু না, যদিও আমরা তাকে দেখি তার আলোয় আমাদের এই পৃথিবী নয়, শুধু এই আমাদের এই সৌরজগতের প্রত্যেকটা গ্রহ আলোকিত হয়। যে কারণে দেখো আমরা সবগুলো গ্রহ আমরা খালি চোখে সবসময় দেখতে পাই না, তারপরে আমরা শুক্র গ্রহটাকে আমরা প্রতিদিন 2 বার দেখতে পাই। অন্য আরো গ্রহ আছে যেগুলোকে আমরা দেখলেও এতটা পরিষ্কার করে আমরা দেখতে বা বুঝতে পারি না। শুক্রকে যেভাবে আমরা দেখতে পাচ্ছি, আমরা প্রত্যেক দিন 2 বার শুক্র গ্রহকে দেখি, বুঝতে পেরেছো তো? আমরা ভোরবেলা দেখি একবার, সন্ধ্যাবেলা দেখি আর একবার, কিন্তু যখন সন্ধ্যাবেলা দেখি তখন যে নাম, ভোরবেলা যখন দেখি এর নামটা পরিবর্তন হয়ে যায়। আমরা সন্ধ্যাবেলায় শুক্র গ্রহ দেখি, ভোরবেলায় শুক্তারা বা শুক্র গ্রহ, ভোরবেলায় আবার অঞ্চলভেদে আঞ্চলিক ভাষা আছে, বিভিন্নভাবে এটাকে তারা বলা হয়, শুক্তারা বলা হয়, বহাতে তারাও বলা হয়, বিভিন্ন নামে এটাকে আঞ্চলিক ভাষা বলা হয়। কিন্তু আসলে আমরা একে একবার ভোরে দেখছি আর একবার সন্ধ্যায় দেখছি। আমরা এই 2 বার পৃথিবী থেকে আমাদের পৃথিবীর কাছাকাছি জল করে জ্বলতে আমরা এই একটা গ্রহকে বিশেষভাবে দেখতে পাচ্ছি, যেটা শুক্র গ্রহ। এছাড়া অন্যান্য গ্রহকে আমরা দেখতে পাই, কিন্তু এইভাবে আমরা আলাদাভাবে শুক্রের মতো এটা পরিষ্কারভাবে আমরা দেখতে
পাই না। এভাবে আলাদা করে আমরা শুক্রকে যত পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে দেখতে পাচ্ছি, অন্য কোনো গ্রহ আমরা ঠিক এভাবে দেখতে পাচ্ছি না। সঙ্গত কারণে এর একটা কারণ ছিল, সূর্যের আলো যখন সূর্যের পড়ে তখন আলোটা অতিমাত্রায় প্রতিফলিত হয়, প্রতিফলিত হয়ে আমাদের পৃথিবীর দিকে সে ছিটকে পড়ে এবং আমাদের চোখে সে আলো এসে পড়ার কারণে এটাকে আমরা এভাবে স্পষ্ট দেখতে পাই। যেমন আমরা অন্য গ্রহ যে কোনো গ্রহকে আমরা এতটা পরিষ্কার দেখতে পাই না। তো আমাদের এই পৃথিবী বলছিলাম, পৃথিবী নিজকে সবসময় পাক খেয়ে ঘুরছে। একবার পাক খেয়ে ঘুরে আসছে। এইখানে যদি একটা মনে করলাম এখানে দেওয়া আছে 12, একটা চিহ্ন দিয়ে রাখলাম, এটা ঘুরিয়ে ফিরে এসে আবার 12 এখানে আসতে সে সময় লাগে। সেই সময়ে 24 ঘন্টায় একবার পৃথিবীটা নিজকে লাঠিবার মতো পাক খেয়ে ঘুরে আসতে পারছে। এটাকে আমরা বলছি একদিন। এইভাবে পাক খাইতে 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 সূর্যের চারপাশে একবার পাক খেয়ে ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে 365 দিন 47 মিনিট 5 ঘন্টা 47 মিনিট 48 সেকেন্ড সময় লাগে। এই কারণে গণনা সুবিধার জন্য আমরা এটাকে ধরে নেই, আমরা 365 দিন বছরের এই একবার সূর্যকে পাক খেয়ে ঘুরে আসতে পৃথিবীতে সময় লাগে, তাকে 1 বছর বলা হয়। এই 1 বছরকে আমরা 365 দিন থেকে গণনা করি সুবিধার জন্য। তো এইভাবে সূর্যকে পৃথিবী নিয়মিত পরিভ্রমণ করছে এবং যে দিক সূর্যের দিকে পড়ছে, সূর্যের আলো যে দিকটা এসে পড়ছে সেদিক আলোকিত, সেদিক দিন হচ্ছে, বিপরীত দিকে অন্ধকার, সেদিকটা রাত হচ্ছে। এভাবে আমাদের দিন রাত্রের পালা বদল চলছে। প্রিয় বন্ধুগণ, আমি তোমাদের যেহেতু অ্যাসাইনমেন্ট আছে, এই বিষয়গুলো নিয়ে আগের দিন আলোচনা করেছি, আগে 2টো ক্লাস করেছি। সঙ্গত কারণে আমি আজ শুধু পৃথিবী নিয়ে আর বেশি আলোচনা করতে চাচ্ছি না। আমি প্রত্যাশা করব তোমরা নিয়মিত বাড়িতে বসে বাইরে না গিয়ে বইয়ের সঙ্গে ভালো সম্পর্ক করবে, বই পড়বে, নিয়মিত বই পড়বে, যার জন্য তোমরা পড়াশোনার জগৎ থেকে যেন ছিটকে না চলে যাও, আমাদের অদৃশ্য মহামারী শত্রুর কবল থেকে বাঁচতে গৃহে থাকবে এবং পড়াশোনা করবে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস সংক্ষিপ্ত আকারে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে।